আমি দুজনের কাছেই জানতে চাই, গতকালকের ম্যাচ আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা জয় এনে দিয়েছে। তো ওভারঅল আপনাদের কাছে সংক্ষেপে জানতে চাও যে কেমন বোধ করছেন যে অনেকদিন পর একটা কম্পিটিটিভ ম্যাচে বাংলাদেশ স্বরূপে ফিরল? আসসালামু আলাইকুম। আসলে বোধ করার জায়গাটা খুবই ভালো, ডেভেলপমেন্টের অনেক জায়গা ছিল বাংলাদেশে, সেই সাথে কিছু সতর্কতার জায়গাও আছে। হয়তো এটা যদি ওভারকাম করতে পারি এর চেয়েও বড় ভালো সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু কি ভয় লেগেছিল প্রতীক ভাই? না, বাংলাদেশ যখন আসলে টার্গেটটা চেস ডাউন শুরু করে প্রতিটা সময় কিন্তু বাংলাদেশ ম্যাচটাতে এগিয়েই ছিল। আপনি যদি ফেজ বাই ফেজ কম্পেয়ার করেন দুটো টিমের ব্যাটিং ইনিংসে, প্রত্যেকটা ফেজে ধরেন আফটার পাওয়ার প্লে, আফটার মিড ওভার্স, আবার ডেথ ওভার্সের শুরুর দিকে প্রত্যেকটা ফেজে বাংলাদেশ এগিয়েছিল। সো ওরকম স্কেয়ার আমার কখনোই লাগেনি। লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট খালি জয়টা আমাদের একটু দীর্ঘায়িত হয়েছে। ঠিক আছে। অনেক ভাই, গতকালকে বাংলাদেশ টসে হেরে বাংলাদেশ একটা মোটামুটি একটা কম্পিটিটিভ রান চেস করতে নামে এবং এক বল বাকি থাকতে বাংলাদেশ রানটা চেস করে এবং একটু দোলাচাল ছিল, কিন্তু কামিন্ডো মেন্ডিসের 16 রানের একটা ওভার কিন্তু বাংলাদেশকে টোটালি ম্যাচ থেকে সামনে এগিয়ে দিয়েছে আর কি। ওভারঅল বাংলাদেশের ব্যাটিংয়ের পারফরমেন্সের কথা যদি বলি, ওভারঅল অনেকেই ভালো ব্যাট করেছেন, কিন্তু এই ম্যাচে সবচেয়ে বড় পাওয়া তাহিদ হৃদয়ের ব্যাক করা এবং সাইফ হাসানের মতো একটা ওপেনার এবং একটা ভালো কম্বো একটা ব্যাটিং পারফরমেন্স দেখা। সো ওভারঅল বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে যদি জানতে চাই, আপনি কাকে কাকে আসলে পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রাখবেন এবং আপনার কাছে কি মনে হয় পারফরমেন্স কেমন ছিল? যদি আমি পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রাখতে চাই, আমি সাইফ হাসানকে একটু বেশি ক্রেডিট দিব তাহিদ হৃদয়ের থেকে, কারণ উনি আসলে ওই মোমেন্টামটা ক্রিয়েট করেছেন, এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছেন, যেটা তাহিদ হৃদয়ের স্ট্রাগল ইনিংসটাকে হেল্প করেছে, যেটা উনি আসলে গতকালকে করেননি। তাহিদ হৃদয়ের প্রথম 14 বলে 14 ছিলেন, এরপরের থেকে ওনার যে মোমেন্টামটা পিক করেছেন উনি, এইটাতে আসলে উনি পিছিয়ে পড়তে হয় নাই, কারণ ওনার সাথে সাইফ হাসান একটা ভালো পার্টনারশিপ গ্রো করেছে। এবং একটা কথা আমরা গত কিছুদিন আগে আমরা একটা সাথে আলাপ করছিলাম যে হাই স্কোরিং ওভার, লো স্কোরিং ওভার অ্যান্ড মিড রেঞ্জ ওভার। গতকালকে আপনি দেখেন বাংলাদেশের মাত্র 3টা ওভার ছিল লো স্কোরিং ওভার, 2 রান এবং 3 রানের, 3 রানের 2টা ওভার, 2 রানের একটা ওভার। গতকালকে আমি ট্রুলি যদি বলি, আমি রাত্রেবেলা আপনি আমাকে কল দিয়েছিলেন, আমি এই কলটা ধরতে পারি না, আমি শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাকে কল দিতে চেয়েছি। একটাই রিজন, গতকাল লাস্ট 2টা এপিসোডে কিন্তু অনেক ভাই একটা সেম কথাই বলছে যে কম রানের ওভারগুলোকে যদি মিড রানে নেওয়া যায়, 7-8-এ নেওয়া যায়, তখন রানের স্কোরটা বাড়ে। আমি গতকালকে এটা ফলো করেছি, অ্যাপ্রিসিয়েট ম্যান। জি, এবং আমাদের দেখেন হাই স্কোরের ওভার ছিল একটা মাত্র 16 রানের, কিন্তু বাকি যে 16টা ওভার আমরা খেলেছি এবং ওইখান থেকে যে পরিমাণ স্কোর এসেছে, আপনি মূল পার্থক্যের জায়গাগুলোর একটা পার্থক্যের জায়গা হচ্ছে আমরা 62টা সিঙ্গেল নিয়েছি, ওনারা সিঙ্গেল নিয়েছেন 44টা, তার মানে 18টা রান আমরা বেশি ছিলাম, এবং ওনারা আসলে এক্সট্রা দেওয়ার কারণে 13টা এক্সট্রা বল ছিল। এই সব জিনিসগুলোতে আসলে আমাদের অনেক বেশি ভেরিয়েশন ছিল, দেখতে ছোট ছোট কিন্তু এগুলাই অনেক ইম্প্যাক্টিভ। তো এই জিনিসটা আসলে মোমেন্টামটা তৈরি করেছিলেন সাইফ হাসান এবং লিটন দাস। ওনারা যখন আমাদের প্রথম উইকেটটা পড়ে, এইটা আসলে আমার কাছে জিনিসটা কেমন জানি মনে হচ্ছিল ব্রেইনলেস ক্রিকেটের একটা প্র্যাকটিস এখনো থেকে গেছে তামিমের এন্ড থেকে। হ্যাঁ, মানে উনি আসলে কেন এই তাড়াহুড়োটা করলেন আসলে আমার কাছে এটা নেই। হ্যাঁ, আপনি পাওয়ার হিটিং করবেন, ওকে ফাইন, ওনাকে হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে সেই ফ্রিডমটা দেওয়া হয়েছে, যেটা জয়সূর্যকে দেওয়া হয়েছিল, যেটা তামিম ইকবালকে দেওয়া হয়েছিল। আমি আশা করবো এই ফ্রিডমটাকে উনি আরো ভালো ব্যবহার করবেন। তো এরপরে দেখেন আপনি, আমরা কখনোই ফিল করি না যে আমাদের শুরুর দিকে তামিম আউট হয়ে গেছেন এবং আমরা সাফার করছি, এইটা কিন্তু একদমই ফিল হয় নাই, অনলি বিকজ অফ সিঙ্গেল রোটেশন। হ্যাঁ, এবং আমার কাছে খুবই ভালো ছিল লিটন দাসের। আসলে ওনাকে ক্রিকেটের মোনালিসা বলা হয়, কারণ হচ্ছে ওনার প্লেসমেন্ট এবং এফোর্টলেস শটের কারণে। কালকে এটা কন্টিনিউশন ছিল, হয়তো ওনার শটটা প্রপার টাইমিং হয়নি এবং বলারের একটা ট্র্যাপের কারণে হয়তো আমরা বড় ইনিংস দেখি নাই, কিন্তু উনি কিন্তু ফ্লোতে আছেন, এটা আমাদের জন্য একটা ভালো জিনিস। এবং আরেকটা ভালো জিনিস দেখেন যে লিটন দাস বড় ইনিংস করেন নাই তো কি হয়েছে, ওনার উপর এবং নিচে 2টা বড় ইনিংস এসেছে, এই জায়গায় করে দেয়া কিন্তু ওনার অনেক। এবং আপনি দেখেন আমরা তাহিদ হৃদয়কে যে জায়গাটায় চিনি, উনি যখন স্ল্যাশ করেন, উনি যখন সুইপ করেন, উনি স্লগ খেলেন, ক্রাক একটা শব্দ হয়, মানে এই যে ক্রিকেটের সাউন্ড, সুইট সাউন্ড কাল অসাধারণ ছিল। কিন্তু সুপার কাজ। এবং দেখেন মানে যে জিনিসটা আমি খুব আশা করি সেটা হচ্ছে ব্যাটসম্যানের সন্তুষ্টি থাকবে না। যেদিন রোহিত শর্মা 200 করেছিলেন, 260 করেছিলেন, ওই দিন উনি যখন ড্রেসিং রুমে ঢুকেছেন, ওনাকে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল তুমি 300 করতে পারতা। এই জিনিসটা আমাদের দরকার। এবং গতকালকে আমি ব্যাটসম্যানদের মধ্যে এই জিনিসটা দেখেছি যে 50 করে যখন ব্যাক করছেন কেউই আসলে সন্তুষ্ট না, ওনারা চেয়েছেন ইনিংসটা শেষ করে আসতে। যেই জায়গাটা আসলে ইম্প্যাক্টিং
সেটা হচ্ছে আমাদের যে দুইজন ব্যাটসম্যান ওনারা 50 করেছেন, আপনি দেখবেন ওনারা 50 করেছেন হচ্ছেন একজন 36 বলে 50, আরেকজন 50 করেছেন হয়তো এরকম ক্লোজ এনাফ। পরবর্তীতে দুইজনের এই 7 রান বা 6 রান এটা করতে ওনারা 5 বলের বেশি খেলেছেন। সো এই জায়গাগুলো আমাদের আরেকটু দেখতে আসতে হবে। এবং যেই কথাটা বললে এখন অনেকের কাছে হয়তো ইলজিক্যাল লাগবে যে জাকির আলী অনিক, আসলে আমার পয়েন্টটা কোন জায়গায় দেখেন, আমি কিন্তু এর আগেও বলেছি তাহিদ হৃদয়ের বিপক্ষে আমরা না হয়তো টেস্টে, কিন্তু তাহিদ হৃদয় হয়তো উনি ওনার স্ট্রং মেন্টালিটি শো করেছেন এবং টিম ম্যানেজমেন্টের সুযোগও দিয়েছেন, হ্যাঁ, এবং ওই আস্থার প্রতিদানও দিয়েছেন। এবং আমি যদি জাকির আলী অনিকের কথা বলি, আমি যতটুকু টিমের ইনসাইড থেকে জেনেছি এবং আপনার মিডিয়া থেকে জেনেছি বা দেখেছি, উনি অফের শট ট্রাই করেছিলেন, ড্রিল করে গেছেন, নেট প্র্যাকটিস করে গেছেন, ম্যাচে আমরা এটা দেখতে পারিনি। এবং ফর নো রিজন উনি ওই শটটা খেলবেন যেটা যখন 1 রান দরকার। দেখেন জাকির আলী অনিকের পরে স্বীকৃত কোনো ব্যাটসম্যান নাই আপনার কাছে, এরপরে ওই বলে আউট হওয়ার পরে আরও 4টা বল আছে, আপনি যদি এটা ডটও করেন, জাকির আলী অনিক ব্যাটিংয়ে থাকলে অপোনেন্টের জন্য একটা আতঙ্ক, যেটা কিন্তু ছিল না। এরপরে শেখ মেহেদীর আউটের পরে আমরা এক্সপ্রেশন দেখছিলাম শানমুল হোসেন পাটোয়ারি খুব বাজেভাবে একটা অ্যাটিটিউড দেখালেন যে 1টা রান দরকার, কেন তুমি এটাতে তুমি হুক পুল করতে চাচ্ছ। ওই যে ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, সেটার একটা ইয়ে ছিল। তো আমার কাছে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স টপ নচ ছিল। আমরা যদি উইনিং পার্সেন্টেজ থেকে আসতে চাই, হয়তো শ্রীলঙ্কার বোলিং ইনিংসের ব্যাটিং ইনিংসের 2 নম্বর ওভার থেকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 4 নম্বর ওভার পর্যন্ত শ্রীলঙ্কার উইনিং পার্সেন্টেজ ছিল 51 to 52 থেকে 48%। কখনো বাংলাদেশ এটা এগিয়ে ছিল, বাট আফটার 4 ওভার বাংলাদেশ ব্যাটিং এর আফটার 4 ওভার থেকে একদম পুরো ম্যাচেই বাংলাদেশ কখনোই আর শ্রীলঙ্কা ম্যাচে ব্যাক করতে পারে না। এইটা আমার খুব ভালো লেগেছে, ডোমিনেশন। আপনি যদি রান রেট ফ্লোতে যান, ম্যানহাটনে যান, আপনি যদি ওভার বাই ওভার ফ্লোতে যান, সেসব জায়গাতে আপনি ডেটাতে দেখবেন আমরা কত সুন্দর স্টেপ বাই স্টেপ হেড করেছি। এই ইস্যুতে একটা ছোট্ট একটা জিনিস আপনি ইন্টারাপ্ট করি, আপনি বলছিলেন যে বাংলাদেশের যে ক্ষুধাটা, যে আমি 50 করেছি এটাকে আমি আরো বেশি কেন করতে পারিনি, ওই ক্ষুধা কিন্তু আমাদের লোয়ার অর্ডারের 1-2 জন ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা দেখি। যেমন আপনি বলছিলেন জাকির আলী অনিকের কথা, উনি অ্যাপ্রোচটা কিন্তু এশিয়া কাপে সেম অ্যাপ্রোচেই দেখছি, কিন্তু গতকালকের আউটটাও দেখার পর ওনার কি এই ক্ষুধাটা ক্যারি করছেন উনি, যে আমি অফ সাইডে খেলবো না, লেগ সাইডে খেলতেই থাকবো, বাজেভাবে আউট হবো না? আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে আসলে একটা পাওয়ার গেম হচ্ছে, বডি পাওয়ার গেমের মতো হচ্ছে, যে তুমি আমাকে এই জোনে বিট করতে যাচ্ছ, আমি এই জোন থেকেই তোমাকে হিট করে হচ্ছে রান নিতে চাইবো। এই জায়গা থেকে সরে এসে আমি জাকির আলী অনিকে যতটুকু জানি উনি অনেক ফাইটার একটা প্লেয়ার, এবং আই হোপ যে উনি আসলে কামব্যাক করবেন, এবং ওনার কামব্যাক করাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ প্রতীক ভাই বলছিলেন যে ওনাকে অনেক সময় দেওয়া হয়েছে, এই কারণে উনি আসলে সোহানকে ইনক্লুড করতে চাচ্ছিলেন না। যদি জাকির আলী অনিকে এত সময় দেওয়া না হইতো, আই হোপ উনিও চাইতেন যে সোহান ইনক্লুড হোক। তো আমরা এখন চাইবো না যে হঠাৎ করে এখন একটা চেঞ্জ আসুক, এবং যে চেঞ্জটা আসলে ওইটাও হয়তো কলাপস করতে পারে, তখন আমরা আসলে দুশ্চিন্তা করতে পারি।